হ্যালো এইচএসসি 2024 শর্টকাট লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আছি অপূর্ব নূর তোমাদের সাথে। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা হবে তা তোমরা সবাই অলরেডি বুঝে গেছো। আজকের আমাদের বিষয় হলো ফেব্রুয়ারি 1969। এই ফেব্রুয়ারি 1969 এই কবিতাটা আসলে আমাদের যা যা মনে রাখা প্রয়োজন। এখানে ফেব্রুয়ারি 1969 নাম লিখেছেন হলো শামসুর রাহমান। তার জন্মসাল দেওয়া আছে এখানে। তিনি জন্মগ্রহণ করেন 1929 সালের 23 অক্টোবর ঢাকায় এবং মৃত্যু 2006 সালের 7ই আগস্ট। তার পৈতৃক নিবাস সে নরসিংদী জেলার রায়পুর থানার পাড়াতলী গ্রাম। এবং কাব্যগ্রন্থ, তার কিছু কাব্যগ্রন্থ ছিল যেগুলো তোমার রৌদ্র করটিতে, বিধিবস্ত নীলিমা, নিজ বাসভূমে, প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে ইত্যাদি। পেশা হিসেবে সে তার সাংবাদিকতা দিয়ে সে তার কর্মজীবন শুরু করে। ফেব্রুয়ারি 1969 কবিতাটা কবি শামসুর রহমানের নিজ বাসভূমে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ফেব্রুয়ারি 1969 এই কবিতাটা হলো এক ধরনের তোমার দেশপ্রেম অথবা তোমার গণজাগরণ ও একটা সংগ্রামী একটা চেতনার কবিতা। হ্যাঁ, তো ফেব্রুয়ারি 1969 এই কবিতাটা লেখা হয় তোমার গণ অভ্যুত্থানের যে আন্দোলনটা, সেই আন্দোলনটাকে ঘিরে, অর্থাৎ সেই আন্দোলন সমগ্র জাতি সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। তো বেশি কথা না বলে আমরা শুরু করি। এখানে কবিতার প্রথমে আছে, আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে। এখানে কবি শামসুর রহমান বলছে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া হলো এক ধরনের ফুল, যেই ফুলের রংটা লাল হয়, সেই ফুল, এবং সেই ফুল থরে থরে ফুটেছে কোথায়? শহরের পথে। শহরের পাশে কিন্তু বলা হয়নি, বা শহরের রাস্তার পাশে কিন্তু না, শহরের পথে। তো কেমন হয়ে? নিবিড় হয়ে। এখন নিবিড় হয়ে বলতে বোঝায় তোমার সম্মিলিত হয়ে বা একত্রিত হয়ে। হ্যাঁ, এই টাইপ, সম্মিলিত বা একত্রিত হয়ে। তো এই দুই লাইন দ্বারা বোঝা যায় যে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া। এখানে শহরের যে কৃষ্ণচূড়া ফুটেছে উক্তিটির মাধ্যমে আমরা বুঝতে পারি যে গণ অভ্যুত্থানের যে আন্দোলনটা, সেই আন্দোলনটাকেই বোঝানো হচ্ছে। কবির কাছে এই আন্দোলনে, অর্থাৎ কবির কাছে এই আন্দোলনে যারা অংশগ্রহণ করে সবাই যেন তোমার কৃষ্ণচূড়া ফুল, সবাই যেন কৃষ্ণচূড়া ফুল। যারা আন্দোলনে, গণ অভ্যুত্থানের যে আন্দোলনটা, এই আন্দোলনে যারা অংশগ্রহণ করে 1969-এ, তাদের সবাইকে যেন কৃষ্ণচূড়া ফুল। কখনো মিছিলে, কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয়। কবি শামসুর রহমান কখনো সে মিছিলে গিয়েছেন, বা তিনি কখনো একা হেঁটে যেতে যেতে তার কাছে মনে হয়েছে যে ফুল নয় ওরা, ফুল নয় ওরা, শহীদের ঝলকিত রক্তের একটা বুদবুদ, শহীদের রক্তের ঝলকিত রক্তের একটা বুদবুদ। এখানে রক্তের বুদবুদ হলো তোমার রক্তের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি হিসেবে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ কবি কখনো মিছিল করতে গিয়েছেন, অথবা একা হেঁটে যেতে যেতে মনে হয় তার কাছে, অর্থাৎ ওরা ওরা আসলে কারা? ওরা হলো তারা যারা ওই গণ অভ্যুত্থানের আন্দোলনে যারা অংশগ্রহণ করে, তারা সেই আন্দোলনে যারা অংশগ্রহণ করে, ওরা ওরা আন্দোলন করেছে, তারা যেন কি নয়? ফুল নয়। তারা যেন কি নয়? ফুল নয়। তারপরের 21শে কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। এই যে 21শের কৃষ্ণচূড়া, এখানে 1952 সালের 21শে ফেব্রুয়ারির যে ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আমরা জানি যে ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে তারা আমাদের আদর্শ, তাই না? তো আজকের এই আন্দোলনটা, আজকের যে আন্দোলনটা, সেই আন্দোলন আমাদের মনে একটা তোমার বিজয় অনুপ্রেরণা দেয়। যেমন এখানে বলছে চেতনারই রং। চেতনারই রং মানে তোমার কি? বিজয়ের একটা কি? প্রতিচ্ছবি। বিজয়ের কি? একটা প্রতিচ্ছবি। এখানে লিখে নিতে পারো যে চেতনারই রং, এটা হলো একটা বিজয়ের প্রতিচ্ছবি। এ রঙের বিপরীতে আছে অন্য রং।
বলছে যারা আন্দোলন করছে বা যারা শহীদ হয়েছে এই রং, অর্থাৎ এই রঙের বিপরীতে আছে অন্য রং। এখানে অন্য রং বলতে বোঝানো হচ্ছে যে খারাপ রং বা তোমার যারা দেশের শত্রু, যেমন দেশদ্রোহী বা সন্ত্রাস, এই অন্য রং বলতে তাদেরকে বোঝানো হচ্ছে। যে রং লাগে না ভালো চোখে, আসলে এই সন্ত্রাস বা দেশদ্রোহী বা যারা খারাপ তাদেরকে কারোরই চোখে ভালো লাগার কথা না। আর এই রং কি করে? সন্ত্রাস আনে। যে রং সন্ত্রাস আনে। এই লাইনটা দ্বারা বোঝা যায় যে তোমার এই ভাষা শহীদের অর্থাৎ ভাষা শহীদের বিপক্ষে আর একটা রং আছে, যেই রংটা হচ্ছে কি? দেশদ্রোহী। যে রংটা কি? দেশদ্রোহী। যে রং সমাজে কি আনে? সন্ত্রাস আনে। এই রং কারোরই ভালো লাগার কথা না। প্রাত্যহিকতায়, প্রাত্যহিকতায় বলতে আমরা বুঝি যে প্রতিদিন। হ্যাঁ, তো প্রাত্যহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায়, অর্থাৎ কবি শামসুর রহমান বলেন প্রাত্যহিকতায় অর্থাৎ প্রতিদিন আমাদের মনে সকাল সন্ধ্যায়, মানে আমাদের মনে সকাল সন্ধ্যায় এখন সে রং ছেয়ে গেছে। বলছে প্রতিদিন আমাদের মনে সকাল সন্ধ্যায় এখন সে রং ছেয়ে গেছে। সে রং কোন রং? সেই দেশদ্রোহী বা সেই সন্ত্রাসবাদী রং। হ্যাঁ, সেই রং পুরো সারা দেশে কি বৃদ্ধি পেয়েছে। ঘাতকের অশুভ আস্তানা, এখানে মনে রাখতে হবে যে ঘাতকের অশুভ আস্তানা বলতে বোঝানো হচ্ছে তোমার সেই দেশদ্রোহীদের বা তোমার পূর্ব বাংলাকে বোঝানো হচ্ছে। এখন পূর্ব বাংলা, তারপরে আমি আর আমার মতোই বহু লোক, এখানে কবি বলছে আমি অর্থাৎ কবি নিজে এবং তার মতো বহু লোক রাত্রিদিন, রাত্রিদিন মানে রাত ও দিন। কবি বলছে আমি এবং আমার মতোই বহু মানুষ রাত দিন ভুলু নিণ্ঠিত। এই কথাটা মনে রাখতে হবে যে ভুলু নিণ্ঠিত, ভুলু নিণ্ঠিত বলতে তোমার অত্যাচার করা বা অবিচার করা বা নির্যাতন করা, এমন কিছু। হ্যাঁ, তো আমি আর আমার মতোই বহু লোক রাত দিন কি হয়েছে? রাত্রি দিন অর্থাৎ রাত দিন নির্যাতন ঘাতকের আস্তানায়। রাত দিন কি করা হয়েছে? নির্যাতন করা হয়েছে ঘাতকের আস্তানায়। এই ঘাতকের আস্তানায় হলো পূর্ব বাংলা। এখন পূর্ব বাংলা বলতে অনেকে নাও বুঝতে পারে। এখানে 1947 সালে যখন তোমার ভারত প্রদেশটা বিভক্ত হয়, ওই সময় তোমার তৎকালীন অর্থাৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ লোক আর হিন্দু সংখ্যাগরিষ্ঠ লোক। হ্যাঁ, তো হিন্দু সংখ্যাগরিষ্ঠ লোক হয় তোমার পশ্চিমবঙ্গ আর মুসলিম সংখ্যাগরিষ্ঠ লোক হলো পূর্ববঙ্গ বা পূর্ব বাংলা। হ্যাঁ, তো এই নির্যাতনের ফলে কি হয়? কেউ মরা, কেউ মরা মানে কি? কাউকে একদম হত্যা করে ফেলা হয়ে গেছে। কেউ মরা মানে কি? কাউকে হত্যা করা শেষ। আধ মরা কেউ মানে কেউ তাকে আহত করা হয়েছে বা প্রায় মৃত্যু সজ্জা, মরা মরা ভাব। হ্যাঁ, কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া। এই লাইনটা দ্বারা আমাদের মনে রাখতে হবে, কারণ আমাদের খ নাম্বারে আসে যে কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া। এই লাইনটা দ্বারা কি বোঝো? দেখো, যখন কবি বলে আমি আর আমার মতো বহু লোক রাত দিন নির্যাতিত হই পূর্ব বাংলার সেই খারাপ মানুষদের থেকে বা সেই তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠীদের কাছ থেকে, তো তাদের কাছ থেকে নির্যাতন হওয়ার ফলে কি হয়? কেউ মারা যায়, আবার কেউ আধমারা হয়। হ্যাঁ, বা প্রায় মৃত্যুসজ্জা। তো এই সমস্ত কিছু সহ্য করতে না পেরে, এই সমস্ত কিছু নির্যাতন সহ্য করতে না পেরে হ্যাঁ, তারা কি করে? আন্দোলন করে। অর্থাৎ এই যে গণ অভ্যুত্থানের যে আন্দোলনটা হয়, এই সব কিছু সমগ্র জাতি এই বিষয়টা অর্থাৎ এই নির্যাতনের বিষয়টা সহ্য করতে না পেরে তারা গণ অভ্যুত্থানের আন্দোলনে যোগ দেয়। চতুর্দিকে মানবিক বাগান, এখানে চতুর্দিকে মানবিক বাগান মানে চারিদিকে মানবিক বাগান বলতে বোঝানো হচ্ছে এটা তোমার অর্থাৎ চারিদিকে মানুষের অধিকার। চারিদিকে মানুষের কি? অধিকার। তো চারিদিকে মানুষের অধিকার, যেই মানবিক বাগানটা হচ্ছে কেমন? কমল বনের মতো। হ্যাঁ, তো সেই কমল বন অর্থাৎ সেই মানুষের অধিকার হচ্ছে কি? তছনছ, হচ্ছে কি? তছনছ। অর্থাৎ চারিদিকে মানুষের অধিকার কি করা হচ্ছে? ছিনিয়ে নেওয়া হচ্ছে। তাই এখানে দেখো বুঝি তাই 1969-এও আবার সালাম নামে রাজপথে শূন্য তোলে ফ্ল্যাগ। এখানে কবির কথা দ্বারা বুঝতে হবে যে কবি বুঝতে পারে যে বুঝি তাই 1969-এও সালাম নামে রাজপথে। আমরা জানি 1952 সালের ভাষা আন্দোলনে যে রাজপথে নামে সালাম,
তো এখানে কবির মতে যে সে 1969 আবার সালাম নামে রাজপথে, বাস্তব অর্থে কিন্তু যে সালাম 1969 রাজপথে নামতে পারবে না, কারণ সে তো 1952 সালেই মারা যায়। এবং সে মনে করে, কিন্তু তার কাছে কি মনে হয় যে যে গণ অভ্যুত্থানের যে আন্দোলনটা, হ্যাঁ, গণ অভ্যুত্থানের যে আন্দোলনটা যারা করছে, অর্থাৎ যারা এই যে আবার সালাম নামে যে রাজপথ, এই রাজপথে যারা নামে অর্থাৎ গণ অভ্যুত্থানের আন্দোলনে তারা যেন সালামের মতো, তারা যেন কি সালামের মতো, হ্যাঁ, তাদেরকে দেখে রাজপথে দেখে কবির সালামের মতো মনে হয়, ওরা যেন কি সালামের মতো, তাকে দেখে তার বরকতের অর্থাৎ সে রাজপথের আন্দোলনকারীদেরকে দেখে তার সালাম বরকত এদের কথা মনে পড়ে। এই যে বরকত বুক পাতে ঘাতকের থাবার সামুখে, তাই তো, বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে। এখানে 69 অর্থাৎ আমরা জানি 69 বরকত অর্থাৎ 69 এসেও বরকতের মতো কিছু বরকতের মতো অর্থাৎ যারা আন্দোলন করছে তারাই বরকতের মতো এসে কি করছে, আন্দোলন করছে, বা পাকিস্তানিদের অস্ত্রের সামনে তাদের বুকটা কি উজাড় করে দিচ্ছে। সালামের চোখ আজ আলোচিত ঢাকায়। দেখো সালামের চোখ আজ আলোচিত ঢাকায়, এই কথাটা মনে রাখতে হবে, তোমাদের এমসিকিউ আসে যে সালামের চোখ আজ আলোচিত কোথায়। হ্যাঁ, তো সালামের চোখ আজ আলোচিত ঢাকায়, আমরা জানি 1952 সালের সালামের চোখে বা তার একটা মনোভাব ছিল বা তার একটা আক্ষেপ বা সংকল্প ছিল, হ্যাঁ, সেটাই যেন বাস্তব রূপ 69 এসে প্রমাণ পেয়েছে। তো শ্যামলের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা, এই যে সালামের মুখে আজ তরুণ শ্যামল যে পূর্ব বাংলাটা সেটা আজ ফুটে উঠেছে। দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই জনসাধারণ, কবি নিজে দেখলেন রাজপথে, অর্থাৎ রাজপথে যারা আন্দোলন করছে সেই গণ অভ্যুত্থানের আন্দোলনটা যারা আন্দোলন করছে, দেখলাম আমরা সবাই জনসাধারণ, অর্থাৎ সমগ্র জনসাধারণ দেখলাম সালামের হাত থেকে, সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। এখানে কার হাত থেকে? সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। কবি রাজপথে নেমে দেখলেন, হ্যাঁ, কবি রাজপথে নেমে দেখলেন সবাই যেন 21-এর চেতনাটাকে, সবাই যেন সেই 1900 অর্থাৎ তোমার 21-এর যে একটা চেতনা সেটা মনে ধারণ করে সবাই আজ কোথায় নেমে গেছে? রাজপথে নেমে গেছে। আর এই দেখলাম সালামের হাত থেকে যে নক্ষত্রের মতো ঝরে অবিনাশী যে বর্ণমালা, অর্থাৎ সালামের একটা কি আত্মত্যাগ, এই সালামের আত্মত্যাগের ফলে আজ আমরা কি পেয়েছি? বিজয় অর্জন করতে পেরেছি। হ্যাঁ, আর এই বিজয় অর্জন করার ফলে এই যে বর্ণমালা চেতনার ফুল হয়ে, অর্থাৎ যে বর্ণমালাটা এটা চেতনার একটা ফুল হয়ে যে শাসক গোষ্ঠী তাদের উপরে সবাই কি করে? ঝাঁপিয়ে পড়ে। আর বরকত বলে গাঢ় উচ্চারণে, 1969 এই লাইনটা দ্বারা বুঝতে হবে। আর বরকত তো গাঢ় উচ্চারণে সে স্লোগান দেয় 1952 সালে, কিন্তু 69 এসে যারা স্লোগান দিচ্ছে তারা যেন বরকতের মতো, 1969 যারা স্লোগান দিচ্ছে তারা যেন বরকতের, অর্থাৎ সে 1952 সালের স্লোগান দেওয়া বরকতের মতো। এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জ্বলে, এখনো বীরের রক্ত বলতে সেই শহীদের রক্ত দুঃখিনী মাতার অশ্রু জ্বলে, অর্থাৎ আমরা যে বিজয়টা অর্জন করেছি সে বিজয়টা কাদের জন্য? শহীদের রক্তের বিনিময় এবং দুঃখিনী মাতার অশ্রু জলের বিনিময়। এইসব শহীদ ও তাদের মায়েদের চোখের জলের বিনিময়ে আমরা বিজয় অর্জন করেছি। এই যে ফোটে ফুল, এই যে ফোটে ফুল হলো তোমার যে বিজয় কি? তাদের অর্থাৎ রক্ত ও দুঃখিনী মাতার চোখের জলের বিনিময়ে ফোটে ফুল, মানে কি ফোটে? বিজয়। হ্যাঁ, বাস্তবের বিশাল চত্বরে, কবিতার হৃদয়ের বিশাল একটা উপলব্ধি করেন, হ্যাঁ, তা যেন বাস্তবের মতো ফুল ফোটে, কবিতার হৃদয় থেকে একটা বিশালতার উপলব্ধি করেন, তা যেন বাস্তবের মতো ফুল ফোটে। হৃদয়ের হরিৎ উপত্যকায়, এখানে হরিৎ উপত্যকায় বলতে যে সবুজ উপত্যকায় সেটাই বোঝানো হচ্ছে। কবিতার হৃদয়ের বিশালতার উপলব্ধি করেন যেন তা বাস্তবের মতো ফুল ফোটে
এবং বীরের রক্ত, অর্থাৎ এই যে বীরের রক্ত বা শহীদের রক্ত, সেই সব শহীদের রক্ত অথবা সেই সব দুঃখিনী মায়ের চোখের জলের কি অবদান, একটা কি অবদান। সেই ফুল আমাদের প্রাণ, মনে রাখতে হবে সেই ফুল। সেই ফুল কোন ফুল? এটা হলো আমাদের বাংলা ভাষা। সেই ফুল হলো আমাদের বাংলা ভাষা। আমাদের বাংলা ভাষা আমাদেরই প্রাণ। শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়, অর্থাৎ কবি শামসুর রহমান শিহরিত হয় ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়। এই লাইনটা দ্বারা বোঝা যায় যে আমাদের যে 1952 সালের যে বিজয় এসেছিল, 1952 সালের যে বিজয় এসেছিল, এই ভেবে 1969-এ এসে কবির মনে কি হয়? আনন্দ জাগে। আবার ক্ষণে ক্ষণে তার মাঝে দুঃখ আসে, আবার ক্ষণে ক্ষণে তার মাঝেও দুঃখ আসে। এই ছিল আমাদের আজ কবিতার অংশ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও আসবে খুব শীঘ্রই, এবং কোন গদ্য বা পদ্যের উপরে তোমরা ক্লাসটা চাও অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। এবং আমাদের যে শর্টকাট লার্নিং ইউটিউব চ্যানেল আছে সেখানে সবাই সাবস্ক্রাইব করে কমেন্ট করে পাশে থাকবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।